অভিশপ্ত ভৌতিক ফ্ল্যাট। রাত প্রায় ১:৩০ বাজবে তখন। আবার আমার ঘুম ভেঙে গেল সেই ভয়ঙ্কর চিৎকারের আওয়াজে। তবে এবার আওয়াজটা যেন আমার খুব কাছাকাছি কোথাও থেকে আসছে মনে হচ্ছিল। আমি ভয়ে প্রায় জমে যাচ্ছিলাম। প্রচলিত মুখে শোনা যায় নিউ ইয়র্কের এই গলিটা অভিশপ্ত। এর একটা লোমহর্ষক ঘটনাও শোনা যায় মুখে মুখে। সে ছিল অনেক বছর আগের ঘটনা। গলির শুরুতে একটা বাড়িতে এক রূপসী মেয়ে থাকতো, যার নাম ছিল মেরিনা। সে মেয়েটা একটা বড়লোক বাবার ছেলের সাথে প্রেম করত। ছেলেটার বাবা ছিল খুব প্রভাবশালী। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। হঠাৎ একদিন ছেলেটি জানালো সে তাকে বিয়ে করতে পারবে না। তার পরিবার এটা মেনে নেবে না। মেয়েটি বুঝতে পেরেছিল যে ছেলেটি তাকে ভালোবাসেনি, পুরোটাই ছিল অভিনয় এবং লালসা। ছেলেটির নাম বলা হয়নি। তার নাম ছিল মার্ক এডিসন। এমন অবস্থায় মেয়েটির সামনে আর কোনো রাস্তা ছিল না আত্মহত্যা করা ছাড়া। তবে মেয়েটি আত্মহত্যা করেছে বললে ভুল হবে, তাকে খুন করা হয়েছিল। এডিসনের বাবা জানতে পেরেছিল যে এডিসনের সন্তান মেরিনার গর্ভে অবস্থান করছে, তাই মেরিনা যেন সেই সন্তানের দাবি নিয়ে তাদের বাড়িতে যেতে না পারে, সেজন্যই তাকে খুন করা হয়। সে দিনটা ছিল অভিশপ্ত একটা দিন। যেদিন মেরিনাকে খুন করা হয় সেদিন অবশ্য মেরিনা নিজেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে কোনো সমস্যা হতো না যদি মেরিনা নিজেকে নিজে শেষ করে দিতে পারত। কিন্তু এডিসনের বাবার পাঠানো খুনিরা তাকে আত্মহত্যার সুযোগও দেয়নি। সেদিন রাতে হত্যাকারীর দল তার বাড়িতে এসে তার উপর চালায় শারীরিক অত্যাচার। তাকে দর্শন করে হত্যা করা হয় সেদিন। তাকে মেরে মাটি চাপা দেওয়া হয়। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। তাকে মারার কয়েকদিন পর থেকেই তার আত্মার উপস্থিতি টের পেতে থাকে ওই এলাকার লোকজন। প্রতিদিন রাতে সে তার বাড়িতে আসতো এবং এমনভাবে চিৎকার করত যেমনভাবে তাকে খুন করার সময় করেছিল। এরপর থেকে গভীর রাতে ওই গলি দিয়ে যারা আসা যাওয়া করত তারা তার চিৎকার শুনতে পেত। আমি নিউ ইয়র্ক এসেছি সবে কয়েক সপ্তাহ হবে। এর মধ্যেই অফিসের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। নিয়মিত অফিস করি আর থাকার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করেছি। গলির শুরুতেই আমার ফ্ল্যাট। তবে অবাক করা বিষয় হলো ফ্ল্যাটে ওঠার পর থেকেই অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা চোখে পড়ে। যেমন সেদিন বাথরুমে গেলাম গোসল করতে। হঠাৎ দেখি বাথরুমের বাইরে কে যেন হেঁটে যাচ্ছে। চোখটাকে একটু ঘুরিয়ে দেখতে গিয়ে দেখি পলকের মধ্যে কোথাও জানি হারিয়ে গেছে। বিষয়টাকে ততটা সিরিয়াস নেইনি, তাই সেদিনের মতো অফিসে চলে গেলাম। আরেকদিন অফিস থেকে বাসায় ফিরেছি। বেডরুমে ঢুকতে যাব এমন সময় দেখি ভেতর থেকে দরজা লক করা। আমি ডাকাডাকি করছি, দরজা ঠেলছি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তারপর কি যেন ভেবে আমি একটু পাশ ফিরে সামনে গেলাম। দরজা থেকে পিছনে ঘোরার সাথে সাথে আমার মন হলো কে যেন আমার পিছন দিয়ে দ্রুত চলে যাচ্ছে। তাড়াতাড়ি পিছনে ঘুরে কাউকে দেখতে পেলাম না। তারপর আমি দরজা ঠেলতে গিয়ে দেখি দরজা খোলাই আছে। আজকে অফিসে খুব ব্যস্ততা, কাজের চাপও খুব বেশি। সবাই যার যার কাজে ব্যস্ত। আমিও একরকম কাজের ভেতরেই ছিলাম। তাই রাতে ভাবা কথাটা কাউকে বলতে পারিনি এবং বলার সুযোগও পাইনি। ভাবনাটা ছিল এমন যে আমি যে ফ্ল্যাটে উঠেছি এর সম্পর্কে কিছু জানবো স্থানীয় কাউকে জিজ্ঞেস করে, কিন্তু ব্যস্ততার কারণে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। অন্যান্য দিনের মতো আজকেও বাসায় ফিরছিলাম। তবে একটু রাত হয়ে গিয়েছিল। আর আগেই বলেছি আজ কাজের চাপ বেশি ছিল, তো নিজেই ড্রাইভ করে ফিরছিলাম। হঠাৎ একটা পাগলের মতো লোক আচমকা আমার গাড়ির সামনে এসে পড়ে। আমি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু অল্পের জন্য বেঁচে গেলাম এবং লোকটারও কিছু হয়নি। আমি গাড়ি থামিয়ে লোকটাকে কিছু বলতে যাব, এর আগেই লোকটি আমাকে জিজ্ঞেস করলো আমি গলির প্রথম ফ্ল্যাটটায় থাকি কিনা। আমি হ্যাঁ বললাম। লোকটি আমার দিকে এমনভাবে তাকালো যেন কিছুক্ষণের মধ্যে কিছু হতে যাচ্ছে। লোকটি বলল, সাহেব ওই ফ্ল্যাটটা ছেড়ে দিন। আমি বললাম, কেন?
কিন্তু লোকটি এর জবাব না দিয়ে আচমকা দৌড়ে পালিয়ে গেল। তার এই হুট করে আগমন আর হুট করেই প্রস্থানের কিছুই বুঝলাম না। পাগল লোকটার কথার সাথে ফ্ল্যাটে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মিলাতে লাগলাম আর ভাবলাম, আসলেই এই ফ্ল্যাটটা অভিশপ্ত। এখানে উল্লেখযোগ্য, মেরিনার আত্মার ঘটনাটা তখনও আমি জানতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক ওই ফ্ল্যাটের আসল ঘটনা আমি জানবো এবং খারাপ কিছু হলে ফ্ল্যাট ছেড়ে দেব। তো সকাল সকাল অফিসের জন্য রেডি হয়ে অফিসের দিকে চললাম। তাড়াতাড়ি বের হওয়ার একটা কারণও আছে বটে। কারণটা হলো, পথিমধ্যে এলাকার স্থানীয় লোকজনের কাছে ফ্ল্যাট সম্পর্কে জানা এবং তাতে যেন দেরি না হয় অফিসে যেতে। পথে একজন লোককে জিজ্ঞেস করলাম যে পাশের গলির প্রথম বাড়িটার ব্যাপারে কিছু জানে কিনা, কিন্তু লোকটি কিছু না বলেই চলে গেল। তারপর আরো অনেকেই প্রথম লোকটার মতো আচরণ করতে লাগলো। এই কথা জিজ্ঞেস করায় পাশে একটা লোক দাঁড়িয়ে আমার অবস্থা দেখছিল। শেষ পর্যন্ত সেই লোকটি আমার কাছে আসে এবং আমাকে তার বাসায় নিয়ে যায়। তার বাসায় বসে ওই ফ্ল্যাট সম্পর্কে সবকিছু খুলে বলে সে। ঘটনা জানতে পেরে আমি খুব নার্ভাস হয়ে যাই। লোকটি আমার অবস্থা দেখে বলল, অফিস থেকে ফিরে আমার বাসায় থাকেন, কালকে নতুন ফ্ল্যাট ভাড়া করে সেখানে যাবেন। আমি তার কথায় কিছুটা আশ্বস্ত হই এবং অফিসে যাই। অফিসে সবার সাথে মিশে ঘটনাটার কথা প্রায় ভুলে গিয়েছিলাম। অফিস শেষে ভাবলাম, পুরনো ফ্ল্যাটে আমার অনেক দরকারি জিনিসপত্র আছে। তাই অফিস থেকে বেরিয়ে পুনরায় আমার ফ্ল্যাটে যাই এবং সিদ্ধান্ত নেই যে আজকের রাতটা এখানেই থেকে কালকে ফ্ল্যাট ছাড়বো। এই সিদ্ধান্ত নেওয়াই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। দরকারি জিনিস সব গুছিয়ে রাত প্রায় 11টার দিকে ঘুমাতে গেলাম। তারপর ঘুমানোর উদ্দেশ্যে চোখের পাতাগুলো এক করেছি, বেশিক্ষণ হবে না। এরই মধ্যে আমি অদ্ভুত এক চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। তারপর সজাগ হয়ে গেলাম আমি। লোকটার বলা ঘটনাটা যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি একরকম কান পেতে রেখেছিলাম আবার কোনো শব্দ হয় কিনা তা শুনবার জন্য। কিন্তু অনেকক্ষণ যাবৎ চিৎকারটা আর শোনা গেল না। আমার ঘুমও আসছিল না। রাত যত বাড়তে লাগলো আমার ভয়টাও যেন জেগে উঠতে থাকলো। বারবার মনে হচ্ছিল একটু পরই হয়তো কিছু একটা হবে যার জন্য আমি মোটেও প্রস্তুত নই। এইসব ভাবতে ভাবতে আমার চোখে আবার ঘুম চলে আসে। রাত প্রায় 1:30 বাজবে তখন। আবার আমার ঘুম ভেঙে গেল সেই ভয়ঙ্কর চিৎকারের আওয়াজে। তবে এবার আওয়াজটা যেন আমার খুব কাছাকাছি কোথাও থেকে আসছে মনে হচ্ছিল। আমি ভয়ে প্রায় জমে যাচ্ছিলাম। আওয়াজটা ধীরে ধীরে আমার নিকটবর্তী হতে লাগলো। শোয়া থেকে উঠে লাইট অন করার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছি। হঠাৎ চিৎকারের আওয়াজটা অট্ট হাসিতে পরিণত হলো এবং হাসিটা আমার ঠিক পেছন থেকে আসতে থাকলো। আমি ভয়ে ভয়ে পিছনে তাকালাম। যা দেখলাম তাতে আমার শিরা উপশিরায় বরফ ঠান্ডা শীতল ভয় প্রবাহিত হলো। আমি দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে হাসছে এক ভয়ঙ্কর হাসি। তার মুখের গঠনটা ঠিক যেন চাপা পড়া লাশের মতো। সারা শরীর থেকে একটা পচা চাপা গন্ধ আসছিল। হাত পায়ের অনেক জায়গায় মাংস ছিল না। চোখের অবস্থায় ঠিক ছিল না। একটা চোখ কপালের কাছাকাছি চলে গেছে। আর কতটা ভয়ঙ্কর ছিল তা তার চাহনি না দেখে বোঝার উপায় নেই। চোখ দিয়ে যেন রক্ত ঝরছে তার। আমার বুঝতে আর বাকি রইল না যে এটা মেরিনার আত্মাই। আমি প্রাণের আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মেরিনার আত্মাটা বলতে লাগলো, ফ্ল্যাট ছেড়ে কোথাও গেলে আমাকে বাঁচতে দেবে না। মরার আগ পর্যন্ত আমাকে এই ফ্ল্যাটেই থাকতে হবে। আর উপায় না দেখে এবং বাঁচার আশায় আমি মেরিনার কথাই মেনে নিই আর বেঁচে থাকি প্রতিদিন ভয় ও আশঙ্কা নিয়ে, যাচ্ছিল মরার মতোই। পরদিন সকালে নৃশংসভাবে খুন হয় ওই লোকটি যিনি আমাকে ফ্ল্যাটের আসল ঘটনাটা বলেছিল। হঠাৎ এরকম একটা ভৌতিক ঘটনা আমার সাথে ঘটবে তা আমি কল্পনা করিনি। কারণ আমি কখনো ভূত প্রেত বা আত্মা ফিরে আসাতে বিশ্বাস ছিলাম না। যাই হোক, সেদিনের সেই ঘটনার পর আমার জীবনের মোড় ঘুরে গেল। সারাক্ষণই আমাকে অনায় ঘিরে রাখতো আর দুশ্চিন্তায় কাটতো সারা সময়।
সেই রাতের পর সকালে যখন আমি অফিসে গেলাম, তখন প্রায় অনেকেই আমার চেহারা দেখি বুঝে ফেলেছিল যে আমার কিছু একটা হয়েছে। কয়েকজন জিজ্ঞেসও করেছিল, কিন্তু আমি তাদেরকে আসল ব্যাপারটা বুঝতে দেইনি। আরেকটা বড় দুশ্চিন্তা ছিল যে সামনের মাসেই আমার স্ত্রী আসবে এখানে, এমনটাই কথা ছিল বাড়িতে। বিয়ে করে নিউ ইয়র্ক এসেছি। আসার আগে সবাইকে বলেছি সবকিছু ঠিকঠাক করে আমি আমার স্ত্রীকেও নিয়ে আসব। কিন্তু আমার জীবন যে মরণ ফাঁদে আটকে গেছে, আমি চাই না অন্যকেই আমার সাথে সে ফাঁদে নিজেকে জড়িয়ে জীবনকে ধ্বংস করে দেখ। তাই যে করেই হোক তাকে এখানে আসা থেকে আটকাতে হবে। এসব চিন্তাভাবনা করতে করতেই আমার সেই অভিশপ্ত ফ্ল্যাটের সামনে এসে পৌঁছে গেলাম। আজকে হবে আমার জীবন বাঁচানোর দ্বিতীয় রাত। একটা একটা করে সিঁড়ি বেয়ে উপরে উঠছি আর মনে হচ্ছে যেন মরণের কাছাকাছি যাচ্ছি। কয়েকটা বিষয় আমাকে ভাবিয়ে তুলেছে এবং কিছুটা আশাও যোগাচ্ছে বাঁচার জন্য। কারণগুলো এই যে, যেমন সেদিন রাতে মেরিনার আত্মার সাথে অপ্রস্তুতভাবে দেখা হওয়া, কিন্তু একটা আত্মার সামনাসামনি গিয়েও সুস্থ শরীরে ফিরে আসা। ইতিমধ্যে কয়েকদিন পার হয়ে গেছে ওই ঘটনা ঘটার পর, তবুও আমার কোনো ক্ষতি হয়নি। আমাকে যদি মারবার উদ্দেশ্যে থাকতো তাহলে অনেক আগেই মারতো। তাই এসব বিষয় থেকে একটা পরিষ্কার যে মেরিনার আত্মার আসল উদ্দেশ্য আমাকে মারা নয়। কিছুটা দুশ্চিন্তা তাহলে মাথা থেকে সরলো। এবার বাঁচার কোনো পথ খুঁজে দেখা যায়। আর একটা কথা, আমার স্ত্রীর এদেশে আসার প্ল্যান যে কোনো একটা কারণে বাতিল হয়েছে, তাই অনেকটা দুশ্চিন্তা কমে গেল। আর আমিও প্রতিদিনের মতো অফিস করতে লাগলাম। আগের মতো সবার সাথে মিশতে শুরু করলাম। মনে হচ্ছিল যেন কিছুদিন আগে যা হয়েছিল তা নেহাতি আমার একটা দুঃস্বপ্ন। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না। সবচেয়ে ভয়ঙ্কর রাতের জন্য আমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়েছিল, যে রাতে আমি প্রায় মারা গিয়েও বেঁচে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম মেরিনার আত্মা হয়তো চলে গেছে বা শান্ত হয়ে গেছে, কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল প্রমাণিত হলো মেরিনার মৃত্যু বার্ষিকীর রাতে। 24 অক্টোবর 1923 সালের রাতে মেরিনাকে খুন করা হয়েছিল। তো সেই দিনটি আবার ঘুরে আসলো এই বছর, অর্থাৎ 2009 সালের 24শে অক্টোবর রাত পুনরায় ফিরে আসলো। কিন্তু অফিসের কাজের মাঝে আমি প্রায় সেদিনটির কথা ভুলে গিয়েছিলাম। প্রতিদিনের মতো অফিস শেষ করে সেদিনও আমার ফ্ল্যাটে ফিরতে রাত হয়ে গিয়েছিল। ডিনার করে ঘুমাতে গেলাম। আমি অবশ্য মেরিনার আত্মার কথা ভুলে গিয়েছিলাম। ভুলে যাওয়ার কয়েকটা কারণও আছে। একদিনের পর মেরিনার আত্মাকে এই পর্যন্ত আমি দেখিনি। এমনকি রাতে ভয়ঙ্কর চিৎকারও বন্ধ হয়ে গিয়েছিল। তাই সেই ভয়ঙ্কর স্মৃতির কথা মনে করা বোকামি ছাড়া আর কিছুই না। ঘুমাতে ঘুমাতে 11টা বেজে গেল। ঘুমিয়েও পড়েছিলাম। মধ্যরাতে ঘুম ভেঙে গেল। তারপর কি জানি মনে করে শোয়া থেকে উঠে বসলাম। পাশের টেবিলে পানি রাখা ছিল, সেখান থেকে পানি খেয়ে পুনরায় ঘুমাতে যাব। এমন সময় রুমের এক কোণে আবছা কিছু একটা চোখে পড়ল। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছিল না, তাই স্পষ্ট করে বোঝার জন্য বাতি জ্বালাতে উঠে দাঁড়ালাম। তখন কিছুটা ভয় করছিল, তাই যত তাড়াতাড়ি সম্ভব সুইচ বোর্ডের কাছে গেলাম। সুইচ অন করে যা দেখলাম তা দেখে আমি আটকে উঠলাম। একটা বিড়াল নিচের দিকে মাথা দিয়ে বসে আছে। কালো কুচকুচে রঙের বিড়ালটাকে দেখে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। খুব দ্রুত এটাকে আমি তাড়িয়ে দিই। যখন এটি রুম থেকে পালাতে গেল তখন আমি এর পিছু নিলাম। ফ্ল্যাটের কিছু দূর গিয়ে একটা হঠাৎ কোথায় যেন মিশে গেল। এটা দেখে আমার প্রায় মোছা যাওয়ার অবস্থা। কোনো মতে দৌড়ের বেগে আমি রুমে ফিরলাম। গলা প্রায় শুকিয়ে গেছে, কিন্তু একটু আগেই আমি পুরো 1 গ্লাস পানি খেয়েছিলাম। যাই হোক, পানি খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম আর ভাবতে লাগলাম হাজার রকম চিন্তা ভাবনা। এত বড় ফ্ল্যাটে কিভাবে একটা বিড়াল এলো, তাও আবার এটা বিড়ালের মতো লাগছিল না। তার অবয়ব দেখলে যে কেউ ভড়কে যাবে। এগুলো ভাবতে ভাবতে আমি আবার ঘুমিয়ে গেলাম। ঘুমানোর আগে ঘড়িতে সময় দেখেছিলাম প্রায় 12:53। প্রিয় লিসেনাররা হয়তো ভাবছেন ওই রাতে আর কিছু হয়নি, কিন্তু তা হয়নি।
আমিও ভেবেছিলাম সেদিন রাতে আর কিছু হবে না, একটু পরেই সকালে সূর্য দেখতে পাবো। সেই আশাতেই পুনরায় ঘুমাতে গিয়েছিলাম, কিন্তু সূর্য দেখার বদলে দেখতে হয়েছিল ভয়ঙ্কর কিছু ঘটনা, যা হয়েছিল ঘুমানোর কিছুক্ষণ পরেই। তাহলে এবার বলা যাক সে কাহিনী। সেদিন রাতে ঘুমানোর কিছুক্ষণ পরেই পুনরায় আমার ঘুম ভেঙে গেল। আর ঘুম ভাঙার কারণ ছিল মেরিনার সেই ভয়ঙ্কর চিৎকার। চিৎকারের শব্দে ঘুম থেকে দরফরিয়ে উঠলাম। তবে এবার চিৎকারের আওয়াজে অনেক রাগ অনুভূত হলো আমার কাছে। আর আমি প্রস্তুতি নিচ্ছিলাম পুনরায় মেরিনার আত্মার সাথে মোকাবেলা করার। কিছুক্ষণের মধ্যেই মেরিনার আত্মা আমার সামনে হাজির হলো। তবে এবার মনে হচ্ছিল আমাকে মারার উদ্দেশ্য নিয়েই এসেছে। এসেই আমাকে ভীষণ জোরে কি দিয়ে যেন আঘাত করলো। সাথে সাথেই আমি জ্ঞান হারালাম। তারপর অনেকক্ষণ আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। যখন জ্ঞান ফিরল, তখন চোখ খুলে দেখি মেরিনার আত্মা সহানুভূতির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এবং আমার পাশেই। অবিশ্বাস্য হলেও এটাই ঘটেছিল। তারপর আমি উঠে বসলাম। কিছুক্ষণ পর মেরিনা আমাকে যা বলল তা শুনে আমার মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করছিল। আর সবকিছু শুনে আমি তার কথাতে রাজি হয়ে গেলাম। শুরু হলো আমার পরবর্তী মিশন। তবে এবার সেটা নিজেকে বাঁচানোর জন্য নয়, মেরিনার জন্য। উল্লেখ্য, মেরিনার হাতে একটা কিছু দেখলাম, যা দেখার পর একটু আগে বিড়ালের সাথে ঘটে যাওয়া ঘটনার অনেক কিছু পরিষ্কার হয়ে গেল আমার কাছে। মেরিনার কথা মতো পরদিন সকালে আমি বিভিন্ন প্ল্যান কষতে লাগলাম। ভাবছিলাম কিভাবে তাদের সবাইকে একসাথে এই বাড়িতে হাজির করতে পারি। সারাদিন ধরে এই ভাবনাটাই করছিলাম, যার জন্য অফিসেও গেলাম না। লিসেনাররা হয়তো কাদের কথা বলছি বুঝতে পারছেন না। বেশ, তাহলে কালকে রাতের ঘটনাটা খোলাসা করেই বলি। রাতে যখন আমার জ্ঞান ফিরেছিল, তখন পাশে মেরিনাকে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করি কেন সে আমায় এখনো মারেনি। মেরিনা অনেকক্ষণ চুপ থেকে বলতে লাগলো, তোমাকে এখনো বাঁচিয়ে রাখার একটা কারণ আছে, তুমি চাইলেই নিজেকে বাঁচাতে পারো। মেরিনার এহেন কথা শুনে কিছুটা পুলকিত হই এবং বাঁচার একটা তীক্ষ্ণ রেখা দেখতে পাই। তাই অধিক আগ্রহ নিয়ে জিজ্ঞেস করি, কিভাবে? তুমি হয়তো জানো কিভাবে আমাকে কঠোর অত্যাচার করে খুন করা হয়েছিল। শয়তান এডিসনের বংশধর এখনো পৃথিবীতে বেঁচে আছে। তোমার কাজ হবে তাদেরকে খুঁজে বের করা এবং এই বাড়িতে হাজির করানো, তবেই তুমি বাঁচতে পারবে। কাজটা কঠিন হবে ভেবেও আমি তার কথায় রাজি হয়ে যাই। এবার আসি মেরিনার হাতে দেখা বস্তুটার কথায়, যা দেখে রাতে বিড়ালের ঘটনাটা অনেকাংশেই বুঝতে পেরেছিলাম। আসলে তার হাতে বিড়ালটাই বসেছিল। এটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। মেরিনাকে জিজ্ঞেস করাতে সে যেমনটা বলল তা হলো এমন। এটা ছিল আমার সবচেয়ে আদরের পোষা প্রাণী। এর নাম হলো টিমি। খুনির দল যখন আমার উপর পাষণ্ডের মতো অত্যাচার করছিল, তখন এটি তাদের উপর আক্রমণ করে। শয়তানের দল তাকেও মেরে ফেলে। আমার আত্মা ফিরে আসার পরপরই বিড়ালটার আত্মাও ফিরে আসে। অতৃপ্ত থেকে যায় তার আত্মাও। তাই বলছি, যদি বাঁচতে চাও, নিজের ভালো চাও, তাহলে যা বলেছি তাই করো। তার কথাগুলো শুনে অনেক খারাপ লাগছিল। আর এডিসনের পরিবারের উপর হচ্ছিল ভীষণ ঘৃণা। কিছুটা আগের বসে এবং নিজের জীবন বাঁচাতেই আমি মেরিনার সবগুলো কথা মেনে নেই। শপথ নিই, যে করি হোক আমি মেরিনার আত্মাকে তৃপ্তি দেবই। তারপর সে রাতে যেখানে আঘাত পেয়েছিলাম সেখানে ওষুধ দিয়ে ঘুমাতে যাই। আর এদিকে মেরিনার আত্মাও কোথায় যেন হারিয়ে যায়, সাথে তার টিমিকে নিয়ে। পরদিন সকালে, অর্থাৎ আজকে সারাদিন আমি সেই প্ল্যান নিয়েই ব্যস্ত যা শুরুতেই বলেছি। সকালে ব্রেকফাস্ট করে বিছানায় এসে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম কি করা যায়। হঠাৎ নিউ ইয়র্কের এক বন্ধুর কথা মনে হলো, যার নাম ছিল লুইস হেনরিক্স। সে এখানকার স্থানীয়, সুতরাং তার সাহায্য নেওয়াটার আমি উত্তম মনে করলাম। তাকে ফোন দিয়ে সবকিছু বলতে যাব, এর আগেই দরজায় কে যেন বেল টিপতে লাগলো। সুতরাং ফোন দেওয়া বন্ধ রেখে গেলাম দরজা খুলতে। দরজা খুলে আমি প্রায় অবাকই হয়ে গেলাম।
কারণ দরজাতে দাঁড়িয়েছিল সেই পাগল লোকটা, যে আমার গাড়ির সাথে ধাক্কা লেগে মরতে মরতে বেঁচে যায়। তাকে ভেতরে আসতে বললাম, কিন্তু লোকটা ওই দিনের মধ্যে শুধু একটা কথা বলে চলে গেল, আর তা হলো হ্যানরিক্স এডিসনের বংশধর।